স্পেন দলটা দলগতভাবে এতটা সফল কেন? কারণ আপনি ২০১০ সালে দেখেন, যেবার তারা প্রথম বিশ্বকাপ জিতেছিল, সেই দলে ছিল ইনিয়েস্তা, জাভির মতো মিডফিল্ডার। তারা মিডফিল্ড কন্ট্রোল করেই স্পেনকে অতটা অ্যাটাক করতে বাধ্য করে এবং তারা স্পেন দিন শেষে ওই ওয়ার্ল্ড কাপটা জিতে নেয়। ২০২৬ সালে আমি যদি আসি, এইখানেও স্পেন কিন্তু ওই মিডফিল্ড ডমিনেটটাই করে ওয়ার্ল্ড কাপটা জিতলো। রড্রি, ফ্যাবিয়ান রুইস, অলমো, জুবিমেন্দি, মিকেল মেরিনো, অনেক মিডফিল্ডার। এই যে মাঝখানের পিরিয়ডটা আমি যদি চিন্তা করি ২০১০-এর পর থেকে ২০২৬-এর আগ পর্যন্ত, এই টাইমটাতে স্পেন মিডফিল্ডের স্ট্রাগল করার কারণেই কি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারেনি? ২০১০ এবং ২০২৬ এই দুইটা দলে যদি আমরা একটু কেস স্টাডি করি, ওই দলেও কিছুটা সীমাবদ্ধতা ছিল, ইভেন এই দলেও রয়েছে। আমরা যদি সে সময় দলের সীমাবদ্ধতার কথা বলি, ওই দলে অন অ্যান্ড অন উইঙ্গার ছিল না। ইনিয়েস্তাকে উইঙ্গার রোলে খেলতে হয়েছে। পেদ্রোকে যার আমরা চিনে থাকি, সেও কিন্তু একদম জেনুইন উইঙ্গার না, সেও কিন্তু ডেভিড ভিয়াও খেলেছে লেফটে ডেভিড থেকে। ভিয়াও খেলেছে। সো সে অ্যাটলিস্ট ভিয়া বা আমি তোরেস যদি ওই সময়ের ওই এরার কথা চিন্তা করি, সেই দলে একটা স্ট্রাইকার ছিল। বর্তমান সময়ের লিমিটেশন হচ্ছে এখানে স্ট্রাইকার নেই, যদিও এখানে উইঙ্গার রয়েছে, বাট ফিট ছিল না। সো দলটা লিমিটেড হওয়ার পরেও কিভাবে সাকসেস নিয়ে এসেছে, এটার কিন্তু ওই যে আপনি শুরুতেই বলে ফেলেছেন, দলবদ্ধভাবে তারা যে খেলে। সো কালেকটিভ টিম প্লে, জেলিং, এই দুইটা টিমের মধ্যে মারাত্মক রকমের ছিল। সো আমরা কোনো একটা চ্যাম্পিয়ন দলকে যদি দেখি, ব্রাজিলকে যদি আমরা চিন্তা করি, তারা একটা জেনারেশন ২০০২ যাওয়ার পর তারা পাচ্ছে না, মানে পরবর্তী একটা জেনারেশন। ট্রানজিশন পিরিয়ডের মধ্যে যেটা যাওয়া, স্পেন এক্স্যাক্টলি। এই মাঝখানটাতে একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে গিয়েছে। তারা এত বছর ধরে একটা কোর সেট আপ করেছে এবং সেখান থেকে মিডফিল্ড কেন, পুরো একটা কোর টিমই তারা সাজিয়েছে। কারণ আপনি চিন্তা করেন যে আন্ডার 17 থেকে ন্যাশনাল টিম স্পেন, এই পুরোটা যদি আমি ধরি, মেন্স অ্যান্ড উইমেন্স মিলিয়ে লাস্ট 5 বছরে তারা 16টা ট্রফি জিতেছে। ওয়ার্ল্ড কাপ, ইউরোপিয়ান ট্রফি, অলিম্পিক, সবকিছু মিলিয়ে। মানে আনবিলিভেবল না যে লাস্ট 5 বছরের আগে কিন্তু তারা অতটা সফল ছিল না। 5 বছর ধরেই তারা এত কিছু দিচ্ছে। তার মানে কি বলা যাবে যে ২০১০-এর পর ২০২০ পর্যন্ত অ্যাটলিস্ট তারা ওই ট্রানজিশন পিরিয়ডের মধ্যে ছিল এবং এর মাঝখানটায় তারা ওই মিডফিল্ডটা গুছিয়েছে বা টিমটা গুছিয়েছে? স্প্যানিশ ডিএনএতেই না মিডফিল্ড আসলে আছে, শুধু এটা সময়ের অপেক্ষা থাকে। And সত্যি কথা, এটা মজা করে বলা, কিন্তু স্পেনের যে ডিএনএ বা স্ট্রাকচার, সেখান থেকে আপনার ভালো মানের কোচ যেমন উঠে আসে আমরা দেখেছি, তেমনি ভালো মানের মিডফিল্ডার অটো চলে আসে। তাদের খেলার স্ট্রাকচার বলি বা সাইকোলজিক্যালি তারা ওভাবেই ডেভেলপ হয় ছোটবেলা থেকে। সো স্পেনের ব্যাপারটা লাস্ট 10 বছরে যদি চিন্তা করি বা 15 বছর, আপনি বলবেন যে একটা ভালো রকমের প্রবলেম গিয়েছে, যেমনটা জার্মানি এখন পর্যন্ত তাদের জেনারেশন খুঁজে পায়নি। সো স্পেন টিমটা না সবসময় ছোটবেলা থেকেই তারা কালেকটিভলি খেলতে ইউজ টু। কিভাবে একজন এই টিমে, যেহেতু আমরা ২০২৬ স্কোয়াডটা বলতেছি, জেনুইন স্ট্রাইকার ছিল না। এই স্ট্রাইকার পজিশনটাতে পুরো টুর্নামেন্ট যদি আমরা জাজ করি, কখনো দেখা যাচ্ছে মিকেল মেরিনো চলে আসতেছে, কখনো ওয়ারজাবাল চলে আসতেছে, অ্যালেক্স বায়না ঢুকতেছে, অল্টারনেটিভ ইউজ করা হচ্ছে অলওয়েজ এখানে। রান মেক করতেছে। সো এই জায়গায় না কেউ এমন না যে শুধুমাত্র আমার দায়িত্ব এটা, আমি শুধু এটাই করব। লামিন উইঙ্গার হিসেবে দেখা যাচ্ছে বর্তমানে সব থেকে হাইপড ইয়াংস্টার, স্টিল সে এসে ডিফেন্ড করতেছে। পেদ্রি, যে কিনা ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার্স, সে বেঞ্চ রোল নিতেও আসলে অ্যাকসেপ্ট করতেছে। দরকার পড়লে সে স্কোয়াডে স্টার্ট করতেছে, আবার দরকার পড়লে সে বেঞ্চ থেকে আসতেছে। সো এই স্কোয়াডে না কোনো ইগো নেই, ইটস অল অ্যাবাউট স্যাক্রিফাইসিং অ্যান্ড নিজের বেস্ট ভার্সনটা নিয়ে আসা। অ্যাবসলিউটলি অ্যাগ্রিড উইথ ইউ, বাট আমার কাছে অনেস্টলি মনে হয় যে এই স্পেন টিমটার সবচেয়ে যে শক্তিশালী জায়গা সেটা হচ্ছে তাদের কোচ দে লা ফুয়েন্তে। তিনি ২০২২-এর ওয়ার্ল্ড কাপের পর স্পেন টিমে জয়েন করলেও তিনি কিন্তু স্পেনের সাথে সে ২০১৩ থেকে কানেক্টেড। ২০১৩ সালে তিনি কিন্তু প্রথম স্পেনের আন্ডার 19 টিমের কোচ হয়েছেন। এরপর থেকে এখন পর্যন্ত তিনি টোটালি এই স্পেনের ইয়ুথ লেভেলে তিনি রয়েছেন, 19, 21 অলিম্পিক টিম, এরপরে স্পেন ন্যাশনাল টিম। তার এবং তার যে স্টাফ রয়েছে তারা কিন্তু খুব ভালোভাবে এই স্পেনের এই টিমটাকে চিনে। তাদের হাতেই কিন্তু এরা গড়ে উঠেছে, একাডেমি থেকে, ইউথ লেভেল থেকে। তারা কিন্তু তাদের ওই রকম ভাবেই কালচারটা ক্রিয়েট করার ট্রাই করেছে, যেটা আমি বলছিলাম যে ট্রানজিশন পিরিয়ডটায় ওই যে ২০১০-এর ওয়ার্ল্ড কাপ জেতার পর যে একটা প্রবলেম ফেস করছিল এই দে লা ফুয়েন্তে, এই একাডেমি থেকে বড় ন্যাশনাল টিম পর্যন্ত এই রিকভারিটাই করার চেষ্টা করেছেন, মিডফিল্ড ক্রিয়েট করেছেন। তাদের সবার মধ্যে স্প্যানিশ যে কালচারটা সেটা ইনজেক্ট করার ট্রাই করেছেন, ওই স্টাইলেই তারা এখন সবাই খেলছেন। না, এক্স্যাক্টলি, সেক্ষেত্রে ফুয়েন্তের অনেক ক্রেডিট যায়। এবং ফুয়েন্তে যখন কোচ হিসেবে এসেছিলেন, অনেক প্রশ্ন উঠেছিল, কারণ স্প্যানিশ তো অনেক হেভিওয়েট কোচ রয়েছে, তাদেরকে রেখে কেন ফুয়েন্তেকে নেওয়া হয়েছে। তার উত্তর আশা করি সবাই এই ২০২৬ এসে অ্যাটলিস্ট পেয়ে গিয়েছে, কারণ একটা জেনারেশন যে নিজ হাতে তৈরি করতে শুরু করেছিলেন,
সেটার মানে একদম 16 কলা পূর্ণ করেছেন বিশ্বকাপটা জিতে। একদম। আর স্পেনের এই দলটার এভারেজ এজ হচ্ছে 26, তার মানে আরো 2টা ওয়ার্ল্ড কাপ মিনিমাম তারা। এরা কিন্তু হয়তো এখনো প্রাইম হিটই করেন। এভারেজ 26 হলেও মোস্ট অফ দ্য 5 জনের শুধু 30-এর উপর বয়স, আর বাকিগুলো কিন্তু এভারেজ 26 হলেও যে 19-20 মেইন প্লেয়ার অনেকগুলো, কুবার্সি আপনি বলেন, ইয়ামাল বলেন না। সো আরো 2টা ওয়ার্ল্ড কাপ এই কোর টিমটা নিয়ে তারা ডমিনেট করতে পারবে বলে মনে হয় দে লা ইভেন এই ফুয়েন্তে। টিমের থেকে তারা বেটার হয়ে যেতে পারবে। রাইট।